হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ ও নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে করো, তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আর দেরি না করে আমরা কিন্তু প্রশ্নগুলো দেখে না, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই প্রশ্নের ইম্পর্টেন্ট কোনগুলো ভালো করে হতে পারে সেগুলো ভালো করে বুঝে যাবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বিপ্লবের সন্তান কে ছিলেন? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। নামগুলো কিন্তু একটু কঠিন, তবুও কিন্তু ভালো করে উচ্চারণ করে পড়বে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? উত্তর, 1799 খ্রিস্টাব্দে। ওকে, আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে বলবো সেগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে, অথবা যদি হেল্পার বই থাকে দাগিয়ে নেবে। তারপরে প্রশ্ন, ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। উত্তরকে নেপোলিয়ন। তারপরে প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থায় কতজন কনসাল ছিলেন? উত্তর, 3 জন। তারপর যে 3 জন কনসাল ছিলেন, সেই 3 জন কারা কারা? উত্তর, নেপোলিয়ন, আবেসিয়াস, রজার ডুকোস। নামগুলো কিন্তু অনেকটাই কঠিন, মনে না থাকারই বিষয়, কিন্তু তবুও তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? উত্তর, 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট বলে নিজেকে ঘোষণা করেন। কোন সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1799 খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকেই বলা হয় অষ্টম বর্ষের সংবিধান। তারপরের প্রশ্ন, ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর, 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। তারপরে প্রশ্ন, কাউন্সিল অফ 500 এর সভাপতি কে ছিলেন? উত্তর, লুসিয়েন্ট। ঠিক আছে, নেপোলিয়নের ভ্রাতা লুসিয়েন্ট ছিলেন কাউন্সিল অফ 500 এর সভাপতি। তারপর ক্যাম্পো ফর্মিওর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর, 1997 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? এটা একসঙ্গে মনে রাখবে। 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? প্রশ্নগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিকই, বাট এটা কিন্তু একসঙ্গে মনে রাখার চেষ্টা করবে। নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তার নীল নদের যুদ্ধ, পিরামিডের যুদ্ধ দুটোই কিন্তু একই ব্যক্তিদের সঙ্গেই হয়েছিল, মানে একই দলের সঙ্গে। তারপরে প্রশ্ন, নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? উত্তর, নেলসন ছিলেন ইংল্যান্ডের সেনাপতি, আর ইনি কিন্তু এই নীল নদের যুদ্ধে জয়লাভ করেছিলেন। তারপরে প্রশ্ন, কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? উত্তর, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। কোড নেপোলিয়ন নামকরণ কত খ্রিস্টাব্দে হয়? 1807 খ্রিস্টাব্দে কিন্তু কোড নেপোলিয়ন নামকরণটি হয়। আর এর মূল উদ্দেশ্য কি ছিল সেটা একবার দেখে নাও। কোড নেপোলিয়নের মূল উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন করা। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 40 নম্বরের মধ্যে হবে, তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু শর্ট প্রশ্নের পরিমাণটা বেশি থাকবে। তাই যত পারো শর্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে, আর আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করো, গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যেই কমন পাবে। দেখো, কোড নেপোলিয়নে কটি ধারা আছে? 2287টি ধারা আছে। এভাবে মনে রাখবে। কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? উত্তর, নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তারপর লিজিয়ন অফ অনার কি? দেখো, লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি, তাকে বলা হচ্ছে লিজিয়ন অফ অনার। কে বলেছিলেন আমি বিপ্লব? এই কথাটি বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। কে বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী? এই কথাটাও কিন্তু সেই নেপোলিয়নই বলেছিলেন। ম্যারেঙ্গের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়? দেখো, ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে 1800 খ্রিস্টাব্দে এই ম্যারেঙ্গোর যুদ্ধটা হয়েছিল। ওকে, তারপরে প্রশ্ন, লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ওকে, উত্তর, 1801 খ্রিস্টাব্দে। লুনিভিলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। অ্যামিয়ান্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? এটাও কিন্তু 1802 খ্রিস্টাব্দে হয়। তারপর দেখো, ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1793 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট কবে হয়?
দ্বিতীয় হয় 1799-তে, তৃতীয় কবে হয় 1805 খ্রিস্টাব্দে এবং চতুর্থ কবে হয় 1813 খ্রিস্টাব্দে। সাল কটা জাস্ট মনে রাখবে যে ফ্রান্স বিরোধী শক্তিজোটগুলো কবে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রথম শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল? অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল আর সার্ডিনিয়া। ওকে, এই কটা দেশের মধ্যে কিন্তু এটা হয়েছিল প্রথম শক্তিজোটটা। এর পরের প্রশ্ন, নেপোলিয়ন ভূমধ্যসাগরের কোন দ্বীপটি অধিকার করেন? উত্তর, মল্টো দ্বীপ। উলম এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1805 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ কাদের মধ্যে হয়? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কে জয়লাভ করে? ট্রাফালগারের যুদ্ধ হয় 1805 খ্রিস্টাব্দে, জয়লাভ করে ইংল্যান্ড। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন, টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্ন, নেপোলিয়নের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়? নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে বলা হয় দ্বিমুখী অস্ত্র। বার্লিন ডিক্রিতে কি বলা হয়? বার্লিন ডিক্রিতে বলা হয় যে ফ্রান্স ও তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না। তারপর দেখো, তিনটি প্রশ্ন আমি পরপর হাইলাইট করেছি। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি, ওয়ারাস ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি জারি করেন? দেখো, মিলান ডিক্রি করেন 1807, ওয়ারাস ডিক্রিও জারি করেন 1807 সালে, আর ফন্টেনব্লু ডিক্রি করেন 1810 খ্রিস্টাব্দে। এই তিনটে তারিখ কিন্তু মনে রাখবে, মানে সাল তিনটে আর কি। 1807 হয় দুটো, মিলান ডিক্রি আর ওয়ারাস ডিক্রি জারি করেছিলেন, আর ফন্টেনব্লু ডিক্রিটা করেছিলেন 1810 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায়? দেখো, পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। তারপরে প্রশ্ন, লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? দেখো, লিপজিগের যুদ্ধ হয় ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে। ফন্টেনব্লু সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজোটের মধ্যে ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষরিত হয়। কোন সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে ফন্টেনব্লু সন্ধির ফলে। অষ্টাদশ লুই কে ছিলেন? অষ্টাদশ লুই ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই। এরপরে প্রশ্ন, এলবা দ্বীপ কোথায় অবস্থিত? ইটালি ও ফ্রান্সের মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপ অবস্থিত। তারপরে প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কাদের মধ্যে হয়? নেপোলিয়ন ও মিত্রপক্ষের মধ্যে হয়, অর্থাৎ ইংল্যান্ড ও প্রাশিয়া ইত্যাদির মধ্যে হয়। কোন ইংরেজি সেনাপতি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন? ডিউক অফ ওয়েলিংটন। ঠিক আছে, ডিউক অফ ওয়েলিংটন কি করেন না ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? 1821 খ্রিস্টাব্দে 5ই মে নেপোলিয়নের মৃত্যু হয়। মৃত্যু তারিখটা কিন্তু মনে রাখবে। নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয়? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। এই অধ্যায় থেকে এই হলো 1 নম্বরের প্রশ্ন। এবার চলো 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। বোনাপার্ট মতবাদ বা বোনাপার্টিজম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রুশ বিপ্লবী ট্রটস্কি এর মতে সামরিক বল প্রয়োগ করে বিপ্লবকে ধ্বংস করার ঘৃণ্য দৃষ্টান্ত হলো এই বোনাপার্ট মতবাদ বা বোনাপার্টিজম। বলছে, রাজনৈতিক দিক থেকে নেপোলিয়ন প্রবর্তিত শাসন ব্যবস্থাকে বোনাপার্টবাদ বলে, যা ছিল নকল গণতন্ত্রের মুখোশে ঢাকা সামরিক স্বৈর একটা তন্ত্র। তারপরে প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এটা তোমরা এখান থেকে আনসারটা পড়ে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়লে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা লিখে নিতে পারো, অথবা বই থাকলে দাগিয়ে নিতে পারো। ঠিক আছে, আনসারটা কিন্তু ভালো করে করবে। এরপরে প্রশ্ন, নেপোলিয়নকে অশ্বপৃষ্ঠ বিপ্লব বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? জুনটা কি? তারপর দেখো রয়েছে টোরেস ভেড্রাস কি? ভালো করে করবে। স্পেনীয় ক্ষত কি? এর বাকি উত্তরটা দেখে নাও। তোমাদের কিন্তু আমি উত্তর পুরোটাই দেখাচ্ছি, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। মিলান ডিক্রি কি? ভালো করে করবে। সুইস কনফেডারেশন কি? তারপরে প্রশ্ন, নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? তারপর বার্লিন ডিক্রি কি? তারপরে প্রশ্ন, লাইসি কি? লিজিয়ন অফ অনার কি? তারপরে প্রশ্ন, অষ্টম বর্ষের সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? 18 ব্রুমেয়ার ঘটনা বলতে কি বোঝায়? মন্ট জেলার্ট কে? তারপরে প্রশ্ন, প্রথমে নেপোলিয়ন আইনসভার কয়টি কক্ষ প্রবর্তন করেন, সেগুলোর নাম কি?
কনকর্ডাট বলতে কি বোঝায়? কনকর্ডাটে কি বলা হয়? অর্গানিক শর্তাবলী কি? এই অর্গানিক শর্তাবলীর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণগুলো কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও। তোমাদের 40 পরীক্ষার মধ্যে বেশিরভাগ কিন্তু শর্ট প্রশ্ন আসবে, তাই 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করবে, বারবার করে কিন্তু সবাইকে আমি বলছি। এরপরে প্রশ্ন, স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তোলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে বড় প্রশ্ন, নেপোলিয়নের অর্থনীতি সংস্কার সম্বন্ধে কি জানো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কটা আমি তোমাদেরকে বলবো ভালো করে করবে, এর মধ্যে কমন পাবেই, ঠিক আছে? এর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই নোট করে রেখো, যাদের বই আছে তাদের কথা কিন্তু আমি বলছি না, তারা তো বইয়েই দাগিয়ে নিতে পারবে, ঠিক আছে? যাদের বই নেই শুধু তাদের জন্য আমি কিন্তু উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এরপরে প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? ঠিক আছে, এর উত্তরটা তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে সরাচ্ছি, এই উত্তরটা ভালো করে দেখবে। আচ্ছা, এই প্রশ্নের মান কিন্তু 4, ঠিক আছে? তোমাদের কিন্তু 4, 2 আর 1 এই মানের প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে। সুতরাং 4 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে, তার থেকে বড় প্রশ্ন তোমাদেরকে দেবে না, ঠিক আছে? তো এর উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ গুরুত্বপূর্ণ কেন, অথবা রাশিয়া আক্রমণের ব্যর্থতা নেপোলিয়নের ওপর কি প্রভাব ফেলেছিল? ভালো করে করবে। তো এর উত্তরটা তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে সরাচ্ছি উত্তরটা, তোমরা কিন্তু এখান থেকে নোট করে রাখবে, অথবা যাদের বই আছে তারা দাগিয়ে নেবে, ঠিক আছে? এর উত্তর এ পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন দেখো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উত্তরটা দেখে নাও, উত্তরটা কিন্তু চলছে। তো এর উত্তরটা শেষ হচ্ছে কোথায় সেটা শুধু আস্তে আস্তে দেখে নাও। এর উত্তর শেষ হচ্ছে এই পর্যন্ত। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো, ঠিক আছে? এর মধ্যেই কমন পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই কিন্তু সবাই ভালো করে পড়ো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে কি হবে, নেক্সট ভিডিওগুলো পেতে পারবে। তো আজকে খানি দেখা হবে নেক্সট ভিডিওতে।